ওয়েলকাম টু সিসিএফ স্টাডি স্কোপ। আজকে আমাদের ভিডিও ডিসকাশনের টপিক হচ্ছে তিবলিসি ডিক্লারেশন। এই ভিডিওতে আমরা জানব তিবলিসি ডিক্লারেশন কি, কবে আয়োজিত হয়, কাদের উদ্যোগে আয়োজিত হয়, কোথায় আয়োজিত হয় এবং এর সদস্য কারা কারা ছিল। এছাড়া আমরা জানব তিবলিসি ডিক্লারেশনের মূল দিকগুলো কী ছিল এবং এই ডিক্লারেশনে যে সমস্ত প্রস্তাব গৃহীত হয়েছিল সেগুলি সংক্ষেপে দেখব। ফ্রেন্ডস, তিবলিসি ডিক্লারেশন জানার আগে আমাদের জানতে হবে তিবলিসি কনফারেন্স, কারণ তিবলিসি কনফারেন্সে যে ঘোষণা করা হয়, যে ডিক্লারেশন জারি করা হয়, সেটাই তো তিবলিসি ডিক্লারেশন। তো তিবলিসি কনফারেন্স কি না, 1977 সালের 14 থেকে 26 অক্টোবর জর্জিয়ার রাজধানী তিবলিসিতে ইউনেস্কো এবং ইউনেপের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক পরিবেশ শিক্ষা সম্মেলন বা ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট এডুকেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়, যেটা কিনা তিবলিসি কনফারেন্স নামে পরিচিত। এবং এই কনফারেন্স বা সম্মেলন থেকে যে ঐতিহাসিক ঘোষণা বা ডিক্লারেশন জারি হয় তাই তিবলিসি ডিক্লারেশন নামে পরিচিত। এতটা তো বুঝলাম, কিন্তু ইউনেস্কো এবং ইউনেপের জায়গাটা বুঝলাম না। ইউনেস্কো এবং ইউনেপ দুজনই বা দুটো সংস্থাই ইউএন এর দুটো সংস্থা বা এজেন্সিস। ইউএন এজেন্সিস হচ্ছে ইউনেস্কো এবং ইউনেপ। আবার তোমাদের মাথায় প্রশ্ন আসবে, ইউএনটাই বা কি? ইউএন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন সারা পৃথিবী ওলটপালট হয়ে গেছে, কেউ কোনো ডিসিশন নিতে পারছিল না, সেই অবস্থায় সারা পৃথিবীর বেশ কয়েকটি দেশ মিলে ইউনাইটেড নেশনস নামক একটি আন্তর্জাতিক সংস্থা বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের স্টার্ট আপ করে, যা বিশ্বের দেশগুলোকে এক করে শান্তি প্রতিষ্ঠা, নিরাপত্তা রক্ষা, মানব অধিকার সুরক্ষা, উন্নয়ন ও সহযোগিতার জন্য কাজ করে। এটা নিউ ইয়র্কের ইউএসএ তে এর প্রধান দপ্তর আছে এবং এখনো পর্যন্ত এর 193টারও বেশি দেশ সদস্য হিসেবে এতে যোগদান করেছে। এবার ইউএন এর আন্ডারে যে সমস্ত এজেন্সিস রয়েছে সেটা ইউএন এজেন্সিস। ওকে, তার মধ্যে রয়েছে ইউনেস্কো, ইউনেপ, হু, ইউনিসেফ, ফাও। আচ্ছা, ইউনেস্কো বা ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এর নামেই কিন্তু এর কাজ আছে। বলছে ইউনেস্কো শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগ নিয়ে কাজ করে, অপরদিকে ইউনেপ বা ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম পরিবেশ রক্ষা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য কাজ করে। সেরকমই হু, ইউনিসেফ, ফাও এরও কিন্তু আলাদা আলাদা ক্ষেত্রে কাজ করে থাকে। যেমন হু বিশ্ব স্বাস্থ্যের জন্য কাজ করে থাকে, ইউনিসেফ ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড, অর্থাৎ নামে কাজ আগেই বলেছি, শিশু কল্যাণের জন্য কাজ করে থাকে। ফাও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, যে খাদ্য এবং কৃষি সংক্রান্ত সমস্যা নিয়ে কাজ করে। ওকে, ফাও এর কাজের পরিধি অনেকটাই বিস্তৃত, শুধু সমস্যা নয়, সে যাই হোক। তো এগুলো হলো এক একটা ইউএন এজেন্সিস। আশা করি বোঝা গেছে। এর মধ্যে ইউনেস্কো এবং ইউনেপ এদের উদ্যোগে তিবলিসি ডিক্লারেশন বা তিবলিসি কনফারেন্স আয়োজিত হয়েছিল। আশা করি বোঝা গেছে। দেখো, এই ডেফিনেশন থেকে আমরা জানলাম যে তিবলিসি ডিক্লারেশনের স্থান জর্জিয়ার রাজধানী তিবলিসি, উদ্যোগ না ইউনেস্কো এবং ইউনেপের যৌথ উদ্যোগ, সময় 1977 সালের 14 থেকে 26 অক্টোবর। এবার আমরা জানবো এর সদস্য কারা ছিল। ফ্রেন্ডস, তিবলিসি কনফারেন্সে স্টেট মেম্বারসদের সংখ্যা ছিল 66টি, নন স্টেট মেম্বারসদের ছিল 2টি, ইউএন এজেন্সির সংখ্যা 8টি, আদার ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশনের সংখ্যা 3টি, ইন্টারন্যাশনাল এনজিওস এর সংখ্যা 20টি, ডেলিগেটস বা রিপ্রেজেন্টেটিভস এর সংখ্যা 265টি এবং স্পেশাল ডেলিগেটস বা স্পেশাল রিপ্রেজেন্টেটিভের সংখ্যা ছিল 65টি। এবার আমাদের একটু ভেতরে ঢুকতে হবে। কিছু না, স্টেট মেম্বার 66 জন ছিল, ঠিক আছে, বাট স্টেট মেম্বারস কি? স্টেট মেম্বারস হচ্ছে ইউনেস্কো এবং ইউনেপ, এই দুটি ইউএন এজেন্সিসে যে দেশগুলো অ্যাড ছিল, যে দেশগুলো এই দুটো এজেন্সিসে কাজ করে বা যোগদান করেছে, সেই দেশগুলোই হচ্ছে স্টেট মেম্বারস। নন স্টেট মেম্বারস যারা ইউনেস্কো কিংবা ইউনেপের সদস্য ছিল না কিন্তু বিশেষ অনুমতিতে যোগদান দিয়েছিল তিবলিসি ডিক্লারেশনে বা তিবলিসি কনফারেন্সে। ইউএন এজেন্সিস কারা না, ইউএন এজেন্সিস আগেও বললাম, ইউনেস্কো, ইউনেপ, হু, ইউনিসেফ, ফাও এরাই ছিল ইউএন এজেন্সিস। ঠিক কারা কারা যোগদান করেছিল তার ইনফরমেশন কিন্তু পাওয়া যায় না। আদার ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন, এদের সংখ্যা ছিল 3টি। আদার ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন ইউএন
এর এজেন্সিস তো নয়, তবে এর বিভিন্ন সংস্থা, ইউএন এর আন্ডারে কাজ করা বিভিন্ন সংস্থা, যারা বিভিন্ন দেশ একত্রিত হয়ে নির্দিষ্ট কোনো উদ্দেশ্যে কাজ করে থাকে। সাপোজ ওপেক, অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, মানে যে কান্ট্রিজগুলো তেল উৎপাদন করে এবং এক্সপোর্ট করে সেই দেশগুলো নিয়ে ওপেক সংস্থাটা গড়ে ওঠে, যেমন সৌদি আরব, ইরান, ইরাক, ভেনেজুয়েলা, নাইজেরিয়া। সার্ক, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান এদের নিয়ে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার জন্য সার্ক গড়ে ওঠে। ইন্টারন্যাশনাল এনজিওস হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, যারা সরকারি উদ্যোগে নয় বেসরকারি উদ্যোগে সর্বসাধারণের সাহায্য করে থাকে। এটা যদি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে সেটা হবে ন্যাশনাল, এবং দেশে ছড়িয়ে যদি দেশ বিদেশে এটা বেসরকারি সাহায্য দেওয়া হয় বা হেল্প করা হয় তাহলে সেটা হয়ে যাবে ইন্টারন্যাশনাল এনজিওস। এদের সংখ্যা ছিল 20টি। ডেলিগেটস এবং স্পেশাল ডেলিগেটস বলতে স্টেট মেম্বারসদের মধ্যে যে দেশগুলো ছিল সেই দেশগুলো সরকার যাদের পাঠিয়েছিল তারা হচ্ছে ডেলিগেটস বা রিপ্রেজেন্টেটিভস। সেটি শিক্ষা বিশেষজ্ঞ হতে পারে, পরিবেশ বিশেষজ্ঞ হতে পারে বা সরকারি মন্ত্রীও হতে পারে। স্পেশাল ডেলিগেটস বা স্পেশাল রিপ্রেজেন্টেটিভস ছিল যারা নন স্টেট মেম্বার্স, ইউএন এজেন্সিজ কিংবা ইন্টারন্যাশনাল এনজিওস এদের থেকে আমন্ত্রিত বিশেষ প্রতিনিধি বা রিপ্রেজেন্টেটিভস। আশা করি বোঝা গেল। ডেলিগেটসরা ভোটের অধিকার ছিল, অর্থাৎ কোনো বিষয় ভোট করা যদি দরকার পড়তো ডেলিগেটসরা ভোট দিতে পারতো, কিন্তু স্পেশাল ডেলিগেটসরা দিতে পারতো না। তারা পরামর্শ দিতে পারতো কিন্তু ভোট দিতে পারতো না। ওকে, আশা করি এতদূর বোঝা গেছে। এবার আমরা ডিসকাস করব টিবিলিসি কনফারেন্সে যে বিষয়গুলো বা যে দিকগুলো আলোচনা করা হয়েছে। তো ফার্স্টে বলছে যে সমসাময়িক সমাজের প্রধান পরিবেশগত সমস্যাসমূহ, যে পরিবেশে কোন কোন সমস্যা দেখা দিচ্ছে সেগুলো চিহ্নিতকরণ, সেগুলো সমস্যার কারণ এক্সেট্রা। তারপর বলছে পরিবেশগত সমস্যার মোকাবিলায় শিক্ষার ভূমিকা, মানে যে সমস্যাটা হচ্ছে তার তো আমাদের প্রতিকার করতেই হবে, কিন্তু তার মধ্যে যে এডুকেশন আছে তার রোলটা কতটা। তারপর পরিবেশ শিক্ষার উন্নতিকল্পে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে গৃহীত পদক্ষেপ সমূহ। একজনের পক্ষে কিন্তু সমস্যাগুলো সমাধান সম্ভব নয়, শুধু ন্যাশনাল কেন, ইন্টারন্যাশনাল লেভেলেও আমাদের এর মধ্যে পদক্ষেপ নিতে হবে। তারপর বলছে জাতীয় স্তরে পরিবেশ শিক্ষার উন্নয়নের কৌশল সমূহ, আমরা কিভাবে পরিবেশের উন্নয়ন ঘটাতে পারি। এছাড়া পরিবেশ শিক্ষার উন্নয়নে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের সহযোগিতা। আশা করি বোঝা গেছে। এরপর আমরা দেখব যে পরিবেশ শিক্ষার এই যে সম্মেলনটা নেওয়া হয়েছে, মানে সম্মেলনের যে প্রস্তাবগুলো নেওয়া হয়েছে সেই প্রস্তাবগুলো কি বলে। বলছে ফার্স্টে বলছে 1972 সালে স্টকহোম সম্মেলনের আলোচ্য পরিবেশ সমস্যার যে জরুরি অনুভূতির কথা বলা হয়েছিল, মানে স্টকহোম সম্মেলনে যে বলা হয়েছিল না যে একটা দেশের সমস্যা হয়তো অন্য দেশরা বাড়াতে পারে, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সেটা আদার্স দেশেও ছড়াতে পারে, তো এর ফলে ক্ষতিগ্রস্ত হব আমরা সবাই, মানব সভ্যতা কি করবে, এর প্রভাবে পড়বে। তো স্টকহোম মানে সম্মেলনে যে আমরা অনুভূতির কথা বলেছিলাম এখানে কিন্তু একইভাবে বলা হয়েছে। তারপর বলছে পরিবেশ উন্নয়নে উন্নত দেশগুলির উন্নয়নের কথা বলা হয়েছে, অর্থাৎ যে দেশগুলো উন্নত নয় সেই দেশগুলো থেকে নাকি পলিউটেড বেশি ছড়ায়, দেশগুলি বেশি পলিউটেড, তাই তাদের উন্নয়নের দিকে নজর রাখার কথা বলা হয়েছে। পরিবেশের সমস্যা সম্পর্কে গভীর অনুধাবন করা প্রয়োজন। বলছে আমরা অনেক সময় শুধু বিচার করি যে আঞ্চলিকের সমস্যাগুলো কী কী, কিন্তু আঞ্চলিক সমস্যা বাদে যে সামগ্রিক সমস্যাটা কী, যেমন ক্লাইমেট চেঞ্জ, এটা কোনো আঞ্চলিক সমস্যা নয়, এটা সামগ্রিক সমস্যা, এর উপর আমাদের গুরুত্ব দিতে হবে। আর এই যে সমাধান হবে সেটা স্বল্পমেয়াদী নয় কিন্তু। ওকে, আমাদের গরম হচ্ছে, এসি চালালাম, এটা স্বল্পমেয়াদী সমাধান, তাই আমাদের একে দেখতে হবে দীর্ঘমেয়াদী সমাধান কি হয় পসিবল হয়। গাছ লাগাও, পসিবল হবে দীর্ঘমেয়াদী সমাধান। তারপর বলছে পরিবেশের মধ্যে কোনটা জরুরি আর কোনটা বিলাসিতার জন্য জরুরি, এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করো। সাপোজ আমি কাঠের কাগজ গাছ কেটে আমি খাতা কাগজ তো তৈরি করছি, দ্যাট ইজ প্রয়োজন, কিন্তু এমন সময় হতে পারে এমন খাতা তৈরি করলাম যেটা প্রয়োজনের চেয়েও বেশি, সেটা বিলাসিতা রিপ্রেজেন্ট করে, তো সেটাকে ডিফারেন্সিয়েট করো, ওটা করলে হবে না। তারপর বলছে পরিবেশগত সমস্যাগুলির প্রভাব এবং পরিণতি সম্পর্কে আমাদের বিভিন্ন দেশগুলির মধ্যে ঐক্য থাকতে হবে, সাম্যের ভিত্তিতে কাজ করতে হবে, আর সংহতিটা বাড়াতে হবে, মানে একা একা কিছু হবে না, সবাই মিলে করতে হবে। সময় লাগবে, বলে না একদিনে হয় না, কিন্তু একদিন তো হবেই।
যাই হোক, তারপর বলছে যে উচ্চশিক্ষা স্তরে বা বিদ্যালয় কিংবা বিশ্ববিদ্যালয়তে আমরা কি করব, বিভিন্ন কোর্স, সেমিনার, ট্রেনিং প্রোগ্রাম এগুলো রাখতে হবে, যাতে করে দক্ষ শিক্ষক পাওয়া যায়, দক্ষ শিক্ষার্থী পাওয়া যায়। এছাড়া শিক্ষকদের বাইরেও নর্মাল মানুষদের পরিবেশ শিক্ষার জন্য সচেতন হওয়ার জন্য আমরা বিভিন্ন এক্সকারশন আর স্টাডি ট্যুর হয় না, যেগুলো শিক্ষণীয় ভ্রমণ যাকে বলা হয়, ফিল্ড স্টাডি, ঠিক আছে, এগুলো আমাদের চালু করতে হবে। তারপর লাস্টের দিকে বলছে এই পর্যন্ত নেওয়া কার্যক্রমগুলি, মানে আমরা যা যা ডিসকাশন করলাম, এটা এনাফ নয়, যথেষ্ট নয়, আমাদের আরও অনেক কিছু করতে হবে। আর শেষে বলে যে ইউনেস্কো এবং ইউনেপকে একসাথে কাজ করতে হবে। এ বিষয়ে যেখানে যত রকম সম্ভাবনা আছে সেগুলোকে সম্পূর্ণভাবে কাজে লাগাতে হবে। অর্থাৎ ইউনেস্কো এবং ইউনেপি কেন, যদি আরও কেউ, যদি ইউএন এজেন্সিজ হোক কিংবা আইজিওস হোক কিংবা ইন্টারন্যাশনাল এনজিওসগুলো হোক, সবাইকে কিন্তু একসাথে এসে এই পরিবেশের সমস্যাগুলির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আশা করি তোমাদের আমি টিপ্লিসি ডিক্লারেশন বোঝাতে পেরেছি। যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্টে জানাও, আর অন্য কোনো টপিকে ভিডিও লাগলে তোমরা অবশ্যই জানাবে। এরপর আমরা কনসেপ্ট ক্লিয়ারের জন্য এই টিপ্লিসি ডিক্লারেশনের ওপর কিছু কিছু এমসিকিউস দেখব। প্রথম এমসিকিউ হচ্ছে টিপ্লিসি ডিক্লারেশন কোন সালে গৃহীত হয়েছিল? অপশন এ 1972, 1977, 1985, 1992। তো আনসার হবে 1977। টিপ্লিসি ডিক্লারেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্যারিস, রিও ডি জেনিরো, টিবিলিসি জর্জিয়া, স্টকহোম। টিবিলিসি জর্জিয়া। টিবিলিসি ডিক্লারেশনের আয়োজন করে কারা? ইউনেস্কো এবং ইউনেপ। টিবিলিসি ডিক্লারেশনে মূলত কোন বিষয়কে কেন্দ্র করে? দারিদ্র্য বিমোচন, পরিবেশ শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, আন্তর্জাতিক বাণিজ্য, পরিবেশ শিক্ষা। কোন দেশের রাজধানীতে প্রথম ইন্টার গভর্নমেন্টাল কনফারেন্স অন এনভায়রনমেন্টাল এডুকেশন অনুষ্ঠিত হয়? জর্জিয়া। টিবিলিসি ডিক্লারেশনের মূল লক্ষ্য কী ছিল? পরিবেশ সংরক্ষণ ও শিক্ষা, আন্তর্জাতিক শান্তি রক্ষা, কৃষি উন্নয়ন, জ্বালানি বাণিজ্য। তাহলে পরিবেশ সংরক্ষণ এবং শিক্ষা। টিবিলিসি ডিক্লারেশন কোন আন্তর্জাতিক কনফারেন্সের ধারাবাহিকতায় তৈরি হয়েছিল? স্টকহোম কনফারেন্স, রিও কনফারেন্স, কাইটো প্রোটোকল না প্যারিস চুক্তি? তাহলে স্টকহোম কনফারেন্স। ঠিক আছে, আজকের জন্য এতটাই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।